শহীদুল্লাহ, তোমার সাথে আমার দুইটা কথা আছে, একটু আইবা? আসো না। না, আমি তোমার কোনোদিন বিরক্ত করব না, তুমি একটু আসো, বসো, তোমার সাথে আমি দুইটা কথা কই। শহীদুল্লাহ, মনে আছে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন তুমিও ফার্স্ট ইয়ারে আমারই ডিপার্টমেন্টে। তুমি সবসময় পিছনে বসতা আর আমি সামনে বসতাম। তুমি একদিন সকালবেলা ক্লাসে গেছি, শীতের দিন, আমার আজও মনে আছে, আমি একটা মার শালটা গায়ে দিয়ে গেছিলাম আর তুমি একটা খয়েরি রঙের একটা সোয়েটার পরে ক্লাসে আইছিল। আমাদের ক্লাসটা শুরু হওয়ার আগে আরেকটা ক্লাস ছিল, ওইটা শেষ হইলেই আমরা ক্লাসে ঢুকবো। তুমি আমার পাশে এসে দাঁড়ালাম, আমার জিজ্ঞেস করলাম তোমার নাম কি? আমি আবার ডাক নাম শিউলি বলেছিলাম, তোর মনে আছে? এবং এই শিউলি তুমি আমারে ডাকতে। তারপর তো ক্লাসে ঢুকে গেলাম, আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি? তুমি বলে শহীদুল্লাহ। আমরা ক্লাসে ঢুকে গেলাম। পরবর্তীতে ক্লাস থেকে আমি কোথায় গেছিলাম আমার মনে নাই, তুমিও কোথায় গেছিলা আমি জানি না। পরের দিন আবার সকালে দেখি তুমি আমার কাছে এসে ভিড়লা। ক্লাস শেষ হওয়ার পর তুমি সামনে দরজায় এসে দাঁড়াইছিলা। আমি বেরানোর পর তুমি বললা চলো না একসাথে লাইব্রেরিতে যাই। আমি খুব অবাক হয়েছিলাম, কাল কি পরিচয়, তবে একই ক্লাসে পড়ি, দুইজনই লাইব্রেরিতে গেলাম। তুমি বই নিয়ে পড়লে, আমিও পড়লাম, তোমাকে একটু পড়তে দেখলাম, আমিও পড়লাম। 1:30টার দিকে তুমি এসে আমাকে বললে আমি এখন যাব। আমি একটু মাথাটা তুলে ধরেছি, ঠিক আছে। পরের দিন ক্লাসে তুমি আবার আমার সাথে দেখা করলে। এখন আমরা একটু একটু তোমার সাথে ঘনিষ্ঠতা হলো। তুমিও পড়ুয়া, আমিও পড়ুয়া। তুমিও খুব পড়তে পছন্দ করতে, আমিও পছন্দ করতাম। এক পর্যায়ে তুমি আর আমি নোট আদান প্রদান করতাম, তোমার মনে আছে? এবং একসময় আমি তুমি হাঁটতে হাঁটতে তুমি আমাকে রোকেয়া হলে পৌঁছিয়ে দিতে। এইভাবেই কিন্তু আমার আর তোমার সম্পর্কটা সৃষ্টি হলো। তুমি আমাকে একদিন বলেছিলে চলো আমরা একটু সিনেমা দেখতে যাই। আমি চমকে উঠেছিলাম, আরে তোমার সঙ্গে? তুমি হেসে দিয়ে বললে কেন, আমি কি একটা মানুষ না, আমি কি তোমার সাথে যেতে পারি না? আমি একটু চমকে উঠলাম। তারপর আমরা বলাকা সিনেমা হলে যে একটা ছবি দেখেছিলাম, ছবির নামটা আমার মনে আছে, তোমার আছে কিনা আমি জানি না। তারপর 6:30 বা 7টার দিকে তুমি আমাকে আবার হলে নামিয়ে দিলে। আমাদের হৃদ্যতা বাড়তে থাকলো, সম্পর্ক সৃষ্টি হলো। তখন আমরা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে উঠলাম। আমরা স্টাডি ট্যুরে কুমিল্লা গিয়েছিলাম বার্ডে। ওখানে গিয়ে কিন্তু তুমি আর আমি অনেক ঘুরেছি। কুমিল্লা শহরে এসেছিলাম রিকশায় চড়ে, আমার আজও মনে আছে। তুমি বলেছিলে তুমি কুমিল্লার ছেলে। মাতৃভাণ্ডারে নিয়ে আমাকে রসমালাইও কিনে খাইয়েছিলে। আমি কিন্তু সব মনে আছে। পরবর্তীতে আমরা নিবিড় একটা বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। আমি আমার জীবনে হিসাব কষেছি, যেহেতু তুমি পড়াশোনা করো, সেভাবেই কিন্তু আমিও রাজি হয়েছি। যদি আমার পিতামাতা রাজি ছিল না, আমরা কিন্তু একটু বৃত্তশালী ছিলাম, তোমরা তেমন ছিলে না। আমরা ওই যে বুক ভিউ একটা দোকান ছিল নিউ মার্কেটে, ওখানে যে বইটা কিনতাম, আর সেই বইটা প্রথম তুমিই পড়তে, পরে আবার আমাকে দিতে।
এবং তুই পাশ করে বেরালে, আমিও পাশ করে বেরালাম। আমি একটা এনজিওতে চাকরি নিলাম, আর তুমি বিসিএস দিয়ে সরকারি চাকরি পেলে। তোমার পোস্টিংয়ের আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। তারপর আমি বলেছি কোনো অসুবিধা নেই, তুমি যাও, তুমি কিশোরগঞ্জে তোমার পোস্টিং হলো, আর আমি রয়ে গেলাম ঢাকাতে। তুমি প্রতি সপ্তাহে চলে আসতে। আমরা লালমাটিয়াতে একটা বাসা ভাড়া নিয়েছিলাম, এবং তুমি যখনই আসতে তখন আমি আর তুমি সে গাউসিয়া বা নিউ মার্কেটে ওই যে একটা বাজার আছে, ঠিক আমার মনে নেই, ওটাকে মনে হয় কি বাজার জানি বলে মনে আছে, সেখান থেকে আমরা প্লেট, গ্লাস, কড়াই, খুন্তি, তুই প্রতিবারই আসতে, আর আমি আমার টাকা দিয়ে এইভাবে আস্তে আস্তে ঘর সংসার সাজাতে শুরু করলাম। আমরা খাট কিনলাম, টেবিল কিনলাম, চেয়ার কিনলাম। তুমি যখন আসতে সেদিন আমি তোমার জন্য বাজার করে অনেক রান্না করে রাখতাম। তুমি হাসতে, বলতে তুমি তুমি কেন এগুলি করো, আমি আসলে সব করব। আমি একটু হেসে বলতাম, এটা তো আমার কর্তব্য শহীদ, এটা আমার কর্তব্য। টেবিল ভরে তোমাকে খাবার দিতাম, তুমি খাবার খেয়ে, আমার আজও মনে আছে, তুমি উঠে আমার মাথার উপরে হাত রাখতে, গায়ের উপরে হাত রাখতে, তারপর শুতে চলে যেতে। এর মধ্যেই আমি প্রেগনেন্ট হলাম, এবং আমার কোল ভরে এই ছেলে আসলো। আমি তোমাকে প্রশ্ন করেছিলাম ছেলের নাম রাখবো কি, তুমি হেসে বলেছিলে, ওই ডাইনিং টেবিলে চা খাচ্ছিলাম, তুমি বললে আমার নাম যেহেতু এস দিয়ে শুরু, শহীদুল্লাহ, তাহলে আমার ছেলের নাম রাখা হোক শফিকুল্লাহ। আমি খুব হেসে দিয়ে বললাম, কোনো আপত্তি নেই। শহীদ, তুমি কিশোরগঞ্জ থেকে চলে আসতে, আর আমি প্রতীক্ষায় থাকতাম তুমি আসবে বলে। ছেলেটা একটু একটু করে বড় হলো, এখন স্কুলে যায়। আজ ছেলে 4 বছর। এবং তোমার মনে আছে প্রথম যেদিন বাচ্চার জন্মদিন হয়েছিল, সেদিন তুমি ছুটি নিয়ে কত না বাজার করেছিলে, নিজের হাতে কাগজ কেটে সারা ঘরটা সাজিয়েছিলে, কেক কিনেছিলে। আমরা আমার কিছু কলিগ, তোমার কিছু বন্ধু, আমাদের ক্লাসের কিছু বান্ধবীরা এসেছিল, ছেলেরা এসেছিল। আমার ছেলের প্রথম জন্মদিন হয়েছিল। কিন্তু শহীদ, তোমার কি আজও কি মনে পড়ে আমার ছেলের দ্বিতীয় জন্মদিন বা তৃতীয় জন্মদিন তুমি পালন করেছিলে কিনা? করনি। ছেলে কিন্তু বলতো, মা আমার কি আর কখনো জন্মদিন হবে না? আমি চোখটা আঁচল দিয়ে মুছে বলতাম, হবে বাবা, যেদিন তোর বাবা চাইবে। কেমন যেন হঠাৎ করে আমি একটা বিশাল হোঁচট খেলাম। তুমি মাঝে মধ্যেই ঢাকা আসা বন্ধ করে দিলে, এই অজুহাত দিতে, ওই অজুহাত দিতে। তুমি 1 সপ্তাহ আসলে, পরের 1 সপ্তাহ, কখনো বা 2 সপ্তাহ তুমি আসতে না, কাজের অজুহাত দিতে। আমার বাচ্চাটা ছটফট করতো, বাবা আসবে না, বাবা আসবে না। পরবর্তীতে আমি এতটুকুই শুনতে পেয়েছিলাম, আমি যাকে এতটা ভালোবেসেছি সেই ইউনিভার্সিটি লাইফ থেকে, এবং পিতামাতার অবাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছিলাম। তোমার মনে আছে আমাদের প্রথম বিয়েটা কিন্তু কোথায় হয়েছিল? মনে থাকার কথা না। না, আমি জানি তোমার মনে আছে। আমরা ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে কিন্তু বিয়ে করেছিলাম, কিন্তু বলিনি। পরবর্তীতে ফ্যামিলিগতভাবে হয়েছিল। আমার বাবা মা মোটেও রাজি ছিল না, কিন্তু আমার শহীদকে তো আমি চাই। সে ভেবেই সবার বিরুদ্ধে আমি চলে গিয়েছিলাম।
তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলাম, বুকে জড়িয়ে ধরে বলেছিলাম আই লাভ ইউ, আই লাভ ইউ। সেদিন কিন্তু তুমিও তাই বলেছিলে। এখন ভালোবাসার দৃষ্টিক্রিয়া, তুমি পরকীয়া প্রেমে আবদ্ধ। অবাক লাগে শহীদ, তুমি কি করে বিবেকহীন হতে পারো? তুমি তোমার ওখানকার একজন কলিগকে সাথে তুমি আবদ্ধ হয়েছ। আমি জানি তুমি এখনই বলবে সব মিথ্যে। না শহীদ, এগুলি মিথ্যে না। তোমার অফিসের কিছু কলিগ আমাকে ছবিও পাঠিয়েছে, এবং আমি তোমার কথোপকথনে কিন্তু এই ফোনটাতে রেখেছি। আমার আপত্তি নেই। তুমি যদি চলে যেতে চাও চলে যাও, তবে যাবার আগে একটু সত্যবাদী হতে পারবে, একটু বলতে পারবে আমাকে এবং আমার ছেলেকে তুমি ছেড়ে চলে যাচ্ছ। তো সত্যবাদী হয়ে যাও না। আমি জানি তুমি এখন অনেক কিছু কথা বলতে চাইবে, আমি তোমার অনুরোধ করছি তুমি কোনো কথা বলবে না, তুমি আমার কথাগুলি শুনে যাও। তুমি যে নারীর প্রেমে পড়েছ সে কিন্তু একজন বিবাহিত নারী, তার ঘর সংসারটা তুমি ভাঙতে চাচ্ছ। শহীদ, পাপের প্রায়শ্চিত্ত কিন্তু তোমাকে একদিন ভুগতে হবে। পাপের প্রায়শ্চিত্ত একটা, জানো ইংলিশে একটা কথা আছে, নেচার টেক্স ইজ ওন রিভেঞ্জ। তুমি কিন্তু রিভেঞ্জ আমার কাছ থেকে না পেলেও প্রকৃতি তোমাকে ক্ষমা করবে না। যাই হোক, আমি তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে, আমি যখন এত কিছু প্রমাণ পেয়েছি, আমি তোমাকে গ্রহণ করব কি করব না আমি জানি না, তবে তোমার প্রতি আমার ঘৃণা জন্মাচ্ছে, এতটাই ঘৃণা জন্মাচ্ছে আমার কাছে মনে হয় আমি জীবনে সবচেয়ে বড় পাপ করেছিলাম তোমাকে ভালোবেসে। তুমি বিসিএস অফিসার হতে পারো, ওটা হয়তো গভর্নমেন্টের দেওয়া একটা উপাধি হতে পারে, তুমি একসময় ডিপুটি সেক্রেটারি হবে, কিন্তু আমার কাছে তুমি নিকৃষ্ট মানুষ হিসাবে পরিচিত হবে। তুমি আমার এই সন্তানের কাছে তুমি নিকৃষ্ট মানুষ হিসেবে রূপ দান করবে। বলো শহীদ, জীবনে কতদিন বাঁচবে বলতে পারো? আজকে ঢাকা থেকেই কিশোরগঞ্জ যেতে তো তোমার মৃত্যু হতে পারে, কিন্তু তোমার এই সন্তান তোমাকে ঘৃণা করে বলবে আমার একজন নিকৃষ্ট পিতার অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে। শহীদ, জীবনে অনেক পড়াশোনা করেছিলে, তোমার মনে আছে আমরা সাইকোলজির বইগুলো তুমি আমাকে কিছু কিছু চ্যাপ্টার আমাকে শোনাতে, রেফারেন্স ঢাকা ইউনিভার্সিটির রেফারেন্সে ঢুকে অনেক কিছু আমরা রেফারেন্স থেকে পড়তাম, সন্ধ্যা পর্যন্ত পড়তাম, ভালো জিনিসগুলি তুমি বলতে। কিন্তু আজকে জীবনে কি করছো তুমি? তুমি আমাকে ডিপ্রাইভ করেছো, আমার সন্তানকে ডিপ্রাইভ করেছো। তুমি একটা কথা তোমাকে বলি, আমার সন্তানের কোনো খরচ তোমাকে দিতে হবে না, আমার যোগ্যতাই আমি ছেলেকে মানুষ করব। তবে হ্যাঁ, আমি কোনোদিন তোমার পরিচয় বহন করব না, এবং আমার সন্তানকে তোমার কোনোদিন পরিচয় বহন করতে দেব না। শহীদুল্লাহ, একটা কথা বলবে? আমি জানি তুমি বলবে না, আমি জানি, কিন্তু সত্যটা কি জানো? গত মাসের 11 তারিখে তুমি কোথায় ছিলে? বলো বলো, মাথা নিচু করে আছো কেন? সাহস নেই তো? বলে দিচ্ছি, তুমি যাকে ভালোবেসেছো
পরসময় যার সাথে পরকীয়া করেছে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাই না? ওই মেয়ে তো এখন তোমার সাথেই, তোমার খাটেই ঘুমায়। আমি হয়তো দু একবার কিন্তু কিশোরগঞ্জ গিয়েছিলাম ছেলেকে নিয়ে, কিন্তু এখন এতটাই ঘৃণা লাগছে যে ওই খাটে আমি যে না ঘুমাতাম এত অনুতপ্ত হতাম না। আর এখন নিজেকে এতটাই খারাপ লাগে, একটা নিকৃষ্ট মানুষের সঙ্গ চেয়েছিলাম। তোমার প্রমোশন হবে, কত কিছুই হবে, কিন্তু তোমার জীবনের কলঙ্কের কোনো প্রমোশন হয় না। ওটা যে কলঙ্কটা না ওই জায়গায় অবস্থান করে। নিকৃষ্ট মানুষ ওই নিকৃষ্ট মানুষই আছে, এর কোনো অ্যাডজেক্টিভ আছে কিনা আমার জানা নেই। তুমি পারলে, তুমি পারলে। শহীদ, একটা কথা জিজ্ঞেস করতে পারি? তুমি যাকে বিয়ে করেছ তার চেয়ে কি আমার মধ্যে কোনো কমতি আছে বলো তো দেখি? ওর গায়ের রং আর আমার গায়ের রং, ওর চোখ এবং আমার চোখ, আমার চাউনি ওর চাউনি, মধ্যে ডিফারেন্স আছে। শুধু একটা জায়গায় বলছি, ওর চাউনি আর আমার চাউনির মধ্যে ডিফারেন্স আছে। আমি যখন তোমাকে চাউনিতে তাকিয়েছি, আমার স্নেহের মানুষটাকে দিকে তাকিয়েছি, আর ওই যে চোখ দুটো লোভে লালসায় চকচক করছে। তবে মনে রেখো, তোমার যেদিন বয়স হবে, রিটায়ার করবে, সেদিন তোমার এই ছেলের কথা তোমার মনে পড়বে, শফিকের কথা তোমার মনে পড়বে। কিন্তু দুঃখটা কি জানো? শফিক সেদিন তোমাকে পিতা বলে আখ্যায়িত করবে না। মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে অনুশোচনায় ভুগতে হবে। চোখের জল শুকিয়ে যাবে, টপ টপ করে জল পড়বে না, তবে আমি সুখে থাকব। কারণটি কি জানো? আমি একজন নিকৃষ্ট মানুষের কাছ থেকে নিজেকে সরিয়ে আনতে পেরেছি। আমি আমার সন্তানকে কোনো নিকৃষ্ট মানুষের আচর লাগুক, সেটা আমি হতে দেব না। তোমার কাছে আমার একটাই অনুরোধ, কখনো, কোনো দিন, কোনোভাবে, কোনো উপায়ে তুমি শফিকের ছায়া তো পা দেবে না। আমি ওকে বুঝিয়ে দেব তোমার মৃত্যু হয়েছে, ও এতিম। আমি তাকে এতিম করেই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব নিয়ে যাব। আমি যেহেতু শিক্ষিত, আমার ছেলেকে আমি তাই করব, বরঞ্চ আমার ঊর্ধ্বে করব। কিন্তু তার যখনই কোথাও কিছু লিখতে হবে, কোনো ফর্ম ফিল আপ করতে হবে, তাকে আমি লেখাতে শিখাবো হি ইজ অ্যান অরফান, সে একজন এতিম। অনেক কথাই বলে ফেললাম, এতটা মনে না বললে পারতাম। তোমার কিছু সময় নষ্ট করলাম, ক্ষমা করে দিও। আর আমার নামটা তোমার হৃদয় থেকে মুছে দিও। আমি অনেক আগেই মুছে দিয়েছি। তোমার নামটা না জানো, আমি না এরকম কুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। তুমিও করো, আপত্তি নেই। ভালো থেকো। তবে এটা জানি কতটা যে ভালো থাকবে সেটা আমার জানা আছে। কারণটা কি জানো? আমি তোর প্রথম ওয়াইফ, প্রচণ্ড নিবেদিত ছিলাম তোমার জন্য। দ্বিতীয়জন ওটা হবে না। আর আরেকটা জিনিস মনে রেখো, তোমাকে ওই যে সাইকোলজির বইগুলো পড়াতে মনে আছে, চ্যাপ্টার ধরে ধরে, ওখান থেকে দুটো
টপিকস তোমাকে স্মরণ করিয়ে দেই। তোমার ওয়াইফ, এখন যে ওয়াইফ, সে কিন্তু কখনো তোমাকে বিশ্বাস করবে না। কারণ কি জানো? কারণ তুমি আমাকে ঠকিয়েছ। সে কারণেই সে সর্বদাই ভীত সন্ত্রস্ত থাকবে তুমি আবার না কার কাছে চলে যাও। আর তুমিও তাকে সন্দেহ করবে যে ও তো আরেকজনকে ছেড়ে তোমার কাছে এসেছে, ও না আবার কখন চলে যায়। জানো, তোমাদের দুইজনের মধ্যে না একটা বিশ্বাসের বন্ধন থাকবে না, বরঞ্চ দ্বন্দ্ব থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। জেনে যাও। আজকে আসি, ভালো থেকো। আমি যে কথাগুলো বলেছি অক্ষরে অক্ষরে পূরণ করো, আমার বেলায় না হলেও আমার সন্তানের বেলায়। এসো। মন খারাপ করছো? লাভ নেই, এসো। জানেন, আপনাদেরকে বলছি, যারা আমার জীবনীটা শুনলেন না, ও কিন্তু চলে গেল, কোনো কথা বলতে পারলো না। এদের কোনো বিবেক নেই, এদের কোনো মনুষ্যত্ব নেই। এরা পৃথিবীতে নিকৃষ্ট জানোয়ার হিসেবেই পরিচিত রয়ে গেল। ওরা কিন্তু কখনো বুক ফোলায় কথা বলতে পারে না, বড় মুখ করে তাকাতে পারে না। ওরা নিজেরও জানে ওরা বড্ড নিকৃষ্ট। আপনাদের কাছে অনুরোধ করছি, নিকৃষ্ট হওয়ার মধ্যে কোনো আনন্দ আছে বলে আমার জানা নেই। জীবনে কতটুকু বাঁচবেন, বাঁচাটাকে সার্থক করুন না, ওখানেই আপনার জীবনে সার্থকতা নেমে আসবে।